হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে ফুল সিলেবাস অনুযায়ী, অফিসিয়াল ফুল সিলেবাস অনুযায়ী 40টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। দেখো, এর মধ্যে জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 10টি প্রশ্নের সমাধান, আর রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্নের সমাধান। তো এই মোট মিলিয়ে আমরা তোমাদের গ্রুপ ডির অফিসিয়াল সিলেবাস অনুযায়ী 40টি প্রশ্নোত্তর আজকের এই ক্লাসে আলোচনা করতে চলেছি। ওকে, এবং তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য সকলের জন্য শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষাটা দেবে এবং খুব ভালো করে পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো রিভিশন করতে থাকো। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল সিলেবাস অনুযায়ী 40টি প্রশ্নোত্তর। দেখো, আজকের প্রথম প্রশ্নোত্তর কী রয়েছে? প্রথম জিকে প্রশ্ন, বাংলার বাঘ কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, এই 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখে নাও এই 40টি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, বাংলার বাঘ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ মুখার্জি। অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই টাইপের সহজ প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসতে চলেছে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন, 9 জন, 11 জন নাকি 5 জন? তো দেখো, কবাডি খেলায় প্রতি দলে সঠিক উত্তর হয়ে যাবে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, ইসরো এর বর্তমান চেয়ারম্যান হলেন ভি নারায়ণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? তো দেখো, আমাদের পার্লামেন্টের 2টো কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ যার নাম হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে নিম্নকক্ষ যার নাম হচ্ছে লোকসভা। তো এই লোকসভার যখন অধিবেশন হয় তখন কে সভাপতিত্ব করেন? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অধ্যক্ষ বা স্পিকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? দেখো, ভীষণ একটি সহজ প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলি তোমরা দেখবে তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। ওকে, তো দেখো, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন, নীলনদ, হোয়াংহো নাকি পিত নদী? তো এইখান থেকে 2টো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, সেই বৃহত্তম নদীর নাম হচ্ছে অ্যামাজন। আর যদি বলা হয় পৃথিবীর সবথেকে লম্বায় দীর্ঘতম নদী, তাহলে কিন্তু হয়ে যাবে নীলনদ। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু ভুল করবে না। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রামচরিতমানস এর রচয়িতাকে? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, আর 90% ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল করে। কারণ 2টো গ্রন্থ আছে। দেখো, একটা আছে রামচরিতমানস আর একটা হয় শুধু রামচরিত। তো এই দুটোর মধ্যেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। তো রামচরিতমানস এর রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী, ভরতমণি, তুলসীদাস নাকি বাণভট্ট? তো মনে রাখবে, রামচরিতমানস এর রচয়িতা হলেন তুলসীদাস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলতো শুধু রামচরিত, মানুষ কথাটা থাকতো না, তাহলে কিন্তু হয়ে যেত সন্ধ্যাকর নন্দী। ওকে, তাহলে 2টো গ্রন্থ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শুধু রামচরিত এর রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী, আর যদি বলে রামচরিত মানস, তো রামচরিত মানুষের রচয়িতা হয়ে যাবে তুলসীদাস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছ ফ্রেন্ডস। এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ডিগবয়, ঘাওয়ার, সাফানিয়া নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাফানিয়া। ওকে, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া। নেক্সট দেখো 8 নম্বর, বীরবল এটি কার ছদ্মনাম? দেখো, এই টাইপের সহজ প্রশ্নগুলোই তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। বিনয় মুখোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, রাজশেখর বসু নাকি বলাইচাঁদ মুখোপাধ্যায়? তো দেখো, বীরবল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পুরো সিলেবাস অনুযায়ী। জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন আজকের এই ক্লাসে, গণিত থেকে থাকবে 10টি প্রশ্নের সমাধান, আর রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্নের সমাধান। তো এই মোট মিলিয়ে আজকে আমরা এই ক্লাসে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা আছে বা তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে, সেই টাইপের প্রশ্নগুলো আলোচনা করছি। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1084 মা এই গ্রন্থটির রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1084 মা এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি, হিমু ও আকবর, হিমু ও শের শাহ নাকি বাবর ও সিকান্দর শাহ লোদি? তো দেখো পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল কত সালে, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে এবং এই যুদ্ধটা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি নাকি 29শে ফেব্রুয়ারি? তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রত্যেকটা জিকে প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো মনে রাখবে মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইন্টারনেট এটি কী ধরনের নেটওয়ার্ক? তো মনে রাখবে ইন্টারনেট এটি কিন্তু একটি ওয়ান নেটওয়ার্ক, WAN। ওকে নেক্সট দেখো 13, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নকআউট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট নাকি বক্সিং? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নকআউট এই শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। বল্লভপুর ঝিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম নাকি পুরুলিয়া? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বল্লভপুর ঝিল, এটি আমাদের পশ্চিমবঙ্গ জেলার বীরভূম, পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কারণ পশ্চিমবঙ্গের এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ওকে, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 15, তুলা উৎপাদনে বর্তমানে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? কেরল, গুজরাট, কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ? বর্তমানে সবথেকে কোন রাজ্য তুলা উৎপাদন করে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুলা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। আর যদি বলা হয় পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বতশ্রেণী কোনটি, উচ্চতম হয়ে যাবে হিমালয়। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, ভারতের প্রথম মহিলা পাইলটকে? নেহা শর্মা, ববিতা সাভারকার, দুর্বা ব্যানার্জি নাকি শিবাঙ্গী সিং? সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম মহিলা পাইলট? তো দেখো ভারতের প্রথম মহিলা পাইলট, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দুর্বা ব্যানার্জি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত, ধর্মপাল, দেবপাল নাকি বখতিয়ার খলজি? প্রশ্নগুলো এক ঝলক দেখে নাও, সঠিক উত্তর কী হবে? তো দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কুমারগুপ্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, কানহা জাতীয় উদ্যান এটি কী জন্য বিখ্যাত? তো দেখো কানহা জাতীয় উদ্যান এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশ মনে রাখবে। ওকে, এবং এই জাতীয় উদ্যানে বাঘ বিখ্যাত, বাঘ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো জিকের লাস্ট প্রশ্ন, কোন ব্যক্তি চাঁদে প্রথম পদার্পণ করেছিলেন?
তো এই 4টে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে নীল আর্মস্ট্রং। ওকে, তিনি কিন্তু প্রথম চাঁদে পদার্পণ করেন। আর যদি বলা হয় প্রথম মহাকাশচারীকে পৃথিবীর, তাহলে হয়ে যাবে ইউরি গ্যাগারিন। এই দুটো প্রশ্নই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই হলো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। এরপরে নেক্সট আমরা দেখে নেব রিজনিং এবং গণিত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো মোট মিলিয়ে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল সিলেবাস অনুযায়ী 40টি প্রশ্ন উত্তর আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চলেছি। ওকে, দেখো নাম্বার 21 কি আছে আমাদের যে রিজনিংয়ের যে পার্টটা, তো আমাদের যে ফুল মক টেস্ট আছে WBCSC গ্রুপ ডি এর যে ফুল মক টেস্ট 40 কোশ্চেনের, তার যে রিজনিংয়ের আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা 21 থেকে স্টার্ট হচ্ছে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। তো ফার্স্ট প্রত্যেকে একটু টাইম নাও, 30 সেকেন্ড মতো আমি টাইম দিচ্ছি করার জন্য, করো। কি বলেছে দেখো, ফার্স্ট এটাকে বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ট্রাভেলকে এটা লেখা হচ্ছে আর পার্সনকে এটা লেখা হচ্ছে, তাহলে আমনকে কি লেখা হবে। তো সলভ করো নিজের আগে যে কিভাবে তুমি এটাকে করতে পারবে, সেই টাইমটা নাও। দেখো ফার্স্ট এখান থেকে যদি দেখা হয় এদের প্লেস ভ্যালু বসিয়ে দাও। এখান থেকে T20 R18 এটা 1 V22 E5 L12 জাস্ট এটুকু বসালে। এবার তোমার কাজ হচ্ছে নেক্সট এটাকে অ্যাড করা, প্রত্যেকটার প্লেস ভ্যালুকে অ্যাড করে দাও। প্রত্যেকটার প্লেস ভ্যালু যদি অ্যাড করে দাও তাহলে এখান থেকে কত পাচ্ছ সেটা একটু খেয়াল করে দেখো। ফার্স্টে এখান থেকে 20, এটা হচ্ছে 28, তোমার 38, 38 আর এখান থেকে 12, 38-এ যদি 2 দেওয়া হয় 40 আর 20 60, 60 আর 5 65 আর 1 66, 66 আর এখান থেকে 12, 66 আর এখান থেকে 12 পাচ্ছ, তার মানে এটা 8, এটা হচ্ছে 7, 78 হচ্ছে। তাহলে 78 যে পাচ্ছি, তাহলে 78-এর যদি আমি ডবল করে দিই, মানে যেটা যোগ করে এদের প্লেস ভ্যালু সব যোগ করলে আমি 78 পাচ্ছি, সেটাকে ডবল করলে পেয়ে যাবো 156। একটা লজিক পেলাম ফার্স্ট। এটা যে ঠিক লজিক তার কোনো মানে সিউরিটি আছে কি না সেটা আমি চেক করবো পরেরটাই, যে পার্সন আছে এটার প্লেস ভ্যালুতে বসিয়ে। খেয়াল করো এখান থেকে P16 E5 R18 S19 O15 N14, জাস্ট এগুলোকে আমি একটু বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 16 আর 5 21, 21 আর 18 হচ্ছে 39, 21 আর 18 হচ্ছে 21 আর 18 হচ্ছে তোমার 39, 39 আর এখান থেকে 19, 39 আর এখান থেকে যদি 19 হয় 58, 58 আর 15, 58 আর 15 হচ্ছে 58 আর 15 হচ্ছে তোমার 73, 73 আর 14 হচ্ছে 87, 73 আর 14 হচ্ছে 87। তাহলে 87 যে পাচ্ছি তার ডবল করো তো, দেখো এটা আসছে কিনা। যদি আমি এটা ডবল করি দেখতে পাচ্ছি 174 আসছে, হ্যাঁ আসছে। তার মানে তোমার যে লজিকটা আছে প্লেস ভ্যালুকে সব সাম করে দেবে, অ্যাড করে দেবে, তারপর ডবল করে দেবে। তাহলে এখানে দেখো A1 L12 M13 O15 N14 D4 এদের সবাইকে যোগ করে দাও, তাহলে ডবল করলেই অ্যান্সার তোমার চলে আসবে। তাহলে এটা কত পাচ্ছি দেখো, 13 13 26, 26 আর 4 30, 30 আর 14 কত, 30 আর 14 হচ্ছে 44, 30 আর 10 40 44, 44 আর 15, 44 আর 15 এখান থেকে পেয়ে যাচ্ছ 59। 59-এ যদি ডবল করে দাও তখন এখান থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 118। তাহলে 118 দেখতে পাচ্ছি, হ্যাঁ 118 একটাই আছে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, সলভ করো আগে নিজেরা। বলেছে যে এই যে শ্রেণীটা আছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে তোমার যে অ্যালফাবেটিক্যালি যে সিরিজটা চলছে, এই সিরিজটার কোশ্চেন মার্কের এখানে কি হবে করো। খেয়াল করো এটার অ্যাকর্ডিং এটা 1 E5 M13 Q17, তো এটার অ্যাকর্ডিং যদি চলে কি প্যাটার্ন চলছে, তো 1 থেকে 5 মানে 4 যোগ হয়েছে, এটা জানি না 4 যোগ হতেই পারে, কিন্তু এখানে দেখো এটাও 4 যোগ হয়েছে, তার মানে লজিক বোঝাই যাচ্ছে, তার মানে 4 যোগই আছে। তাহলে 4 যোগ করলে তোমার 9 হবে, 9 মানে আইকে বোঝায়, তাহলে আই দিয়ে তো সবকটাই স্টার্ট হচ্ছে, তোমার এলিমিনেট হবে না। তাহলে দেখতে গেলে এলিমিনেট হবে এরকম, পরেরটা দেখতে পারো K11 N14, এখানে দেখতে পাচ্ছ 3 যোগ হচ্ছে, পরে 3 যোগ করলে 17 আসবে, আবার 17 থেকে 3 যোগ করলে 20 হবে, একদম পারফেক্ট ম্যাচ করছে। 17 মানে তোমার কিউকে বোঝাচ্ছে, Q17, তাহলে আই আর হবে না, আই কিউ তো আছে। তাহলে দেখো এটা জে আই জে, পরেরটা চেক করতে পারো, দেখো E5 G7, এটাই 2 যোগ হচ্ছে, আবার 2 যোগ করলে 9, 9 মানে কি হয়ে যাবে আই হবে, আবার এটা 2 যোগ করলে 11, একদম পারফেক্ট, তাহলে আই
কিউ আই হবে। আই কিউ জে হচ্ছে না, আই কিউ আই এটাই আছে, আই কিউ জে আছে, আই কিউ আই এটাতে আছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 23 সলভ করো। এখান থেকে দেখো কি আছে, x24 u21। তো দেখো এটা 3 কমে গেছে দেখে বোঝা যাচ্ছে, 3 কমলে এটা 18 আসবে। তো 18 থেকে 3 কমলে এটা 15 আছে, একদম পারফেক্ট। 18 মানে কাকে বোঝাচ্ছে, তোমার এখান থেকে S19 আর 18 হয় আর, তাহলে এইটা দিয়ে স্টার্ট হবে না, সব আলাদা আছে, এন এম এন পি কিউ পি। আচ্ছা পরেরটাই চেক করো, E5 H8। দেখো এটাও 3 যোগ করলে তোমার 11, 11 মানে কে কে বোঝাচ্ছে, আর কে। তাহলে এটায় আর কে আছে, এটায় আর এল আছে, তার মানে দুটো অপশন তো অ্যাটলিস্ট গেল। আচ্ছা এটা যোগ করলে তো হ্যাঁ ঠিকই আছে, 3 যোগেই আছে। তো এটা এম, এটা এন, লাস্টেরটা চেক করো, 20 17। এটা আবার 3 কমে গেছে, 3 কমলে তোমার আসবে 14, 14 মানে এন হবে, লাস্টে এন হবে, লাস্টে এন হবে। আবার 14 হলে এখান থেকে 3 কমলে তোমার 11, আবার 3 কমলে 8, একদম পারফেক্ট। লাস্টে এন এটাই আছে, এটা এম, এটা হবে না, অপশান এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 24 সলভ করো। টাইম নিয়ে করো, টাইম দিচ্ছি, জাস্ট এটাকে সলভ করার চেষ্টা করো আগে। কী বলেছে? বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্রেফকে 48 লেখা হচ্ছে, তাহলে এই পার্টটা এটা আছে, আর এই পার্টটা বলেছে 59, আর এই পার্টটা বের করতে বলেছে ভিক্টর। ওকে, সলভ করো। টাইম নিয়ে করো, ঠিক আছে? আমি একটু জাস্ট তোমাদের বলে দিই প্লেস ভ্যালুগুলো। B2 R18, এটা 1, V22 E5। তো এদের সবাইকে যোগ করো, দেখো এটা হচ্ছে 20, 20 আর এখান থেকে 1 21, 21 আর 22 কত হচ্ছে, 21 আর 22, 22 22 44, হাজার থেকে 1 কম, তার মানে 1 কম করলে 43, 43 আর 5 48। তাহলে এইটুক তোমার জাস্ট ম্যাচ করে যাচ্ছে। ওকে, তো এইটুক নিয়ে তোমার ডাউট থাকার কথা নয়, সব প্লেসগুলোকে 2 আছে, 18 আছে, 1 আছে, তারপর 22 আছে, তারপর ধরো 1 সেকেন্ড, 22 আছে, তারপর 5 আছে, 48। তাহলে সেম প্যাটার্নে এটাও দেখো, V22 I9 C3 T20 O15 R18, এই প্যাটার্নে সব যোগ করে দাও, তাহলে যোগ করলেই পেয়ে যাবে। দেখো 22 আছে, 22 আর 9 হচ্ছে 31, 31 আর 3 34, 34 আর 20 হচ্ছে 54, 54 আর 15 হচ্ছে, 54 আর 15 হচ্ছে 69, 69 আর 18 যদি করো তোমার আসবে 7 মানে 87। তাহলে 87 পেয়ে গেছো, 87 আছে অপশান সিতে, ব্যাস এটুকু, 87 আছে অপশান সিতে। ক্লিয়ার? ওকে, নেক্সট সলভ করো নাম্বার 25 সলভ করো।
সলভ করে দেখি। এখানে ইজি আছে, 11 আর 20 এইটার মাধ্যমে, 11 আর 20 এইটার মাধ্যমে তুমি বানানোর চেষ্টা করো। খেয়াল করো ফার্স্টে, এটাকে যোগ করলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 31। 31-এর কত টাইমস করলে এটাকে নিতে পারো, এটা একটা লজিক হতে পারে। ওকে, দাঁড়াও একটা সেকেন্ড, একটু ওয়েট করো। হুম, বলো কত হবে এটা। ফার্স্টে গুণও করতে পারো, 11 আছে আর 20। আচ্ছা, 20-এর স্কোয়ার কত? 400। 400 থেকে যদি, না ওই প্যাটার্ন চলবে না, তাহলে অন্যরকমভাবেই তোমাকে ভাবতে হবে, অন্যরকমভাবেই ভাবতে হবে। তো একটু টাইম নিয়ে করো, অসুবিধা নেই। করো, আমি টাইম দিচ্ছি। দেখো এইটাকে যোগ করে দাও, যোগ করলে 31, তার সাথে যদি 11 গুণ করো 314 হয়ে যাবে। এই তো লজিক পেয়ে গেছো। এটাকে যোগ করলে কত হচ্ছে? এটাকে যোগ করলে তোমার হয়ে যাবে এটা 8 আর 3 2 5। এটাকে যদি গুণ করো তখন এটা 58 আসবে, 8 5 13 মানে 3 এখানে, তখন এটা 638। হ্যাঁ 638, তাহলে লজিক ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই দুটোকে করলে 45, 45-এ যদি 11 করো তাহলে কি সেটা আসবে? না, এটা আসার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না মনে হয়। তাও চেক করে দেখবে। 45 ইন্টু 11 যদি করা হয় 495 হয়, তাহলে এটা হচ্ছে না। এইটা, এই দুটোকে যোগ করলে 12 আর 29 করলে 41, তার সাথে যদি 11 গুণ করো আসবে 51। না, এটা হবে না। এটাকে করলে হচ্ছে 14 আর 17, 14 আর 17 হচ্ছে তোমার 31, 11 গুণ করলে আসবে 341, এটাও না, তাহলে এটা অ্যান্সার। এটা যোগ করলে তোমার 44, 12 আর 32 44, তার সাথে 11 যদি গুণ করা হয় আসবে 484, একদম পারফেক্ট, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 26। নাম্বার 26 সলভ করে দেখি। টাইম নিয়ে করো, এটাই অসুবিধা নেই। ওকে, মাল্টিপ্লিকেশান ডিভিশন এই পার্টটায় দেখো, ফার্স্টে এই বি এর পার্টটা, এটাকে যদি ডিভিশন দিয়ে স্টার্ট করলে বেটার হয়। এটা মাল্টিপ্লিকেশান, ডিভিশন মাল্টিপ্লিকেশান, এটা ইকুয়াল, তারপর এটা মাল্টিপ্লিকেশান। এই পুরো পার্টটাকে যদি দেখো, এটাকে কাটলে 4 বড় 48, এটা গুণ করলে 4 5 20, দেখো এটা গুণ করলে 4 5 20, তার মানে বি দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে বি এরটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, বি। ক্লিয়ার? তাহলে বি এরটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 27। এটা দেখো রেসপেক্ট, এই পার্টটায় এইটার সাথে কানেক্টেড, আর এই অনারের সাথে এইটা কানেক্টেড, আর এই কারেজ এর সাথে, তাহলে কি হবে? তাহলে এই পার্টটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আর এই দেখো, এখানকার যা যা লেটার আছে সেম লেটার এখানে এখানে আছে, শুধুমাত্র এটাকে মিক্স করে দিয়েছে, মানে এলোমেলো করে সাজানো আছে, আর কিছু না। ওকে, দেখো এটা কি হবে। এই পুরো পার্টটায় যদি ভালো করে দেখা হয়, এইটা দেখো E5 মানে এই একটা এখানকার দেখো আগে চলে এসছে, আর এই সিপি এখানে এসছে, মানে এখান থেকে যদি আমি একটু সাজাই, একটু দেখে নাও, RESPECT, রেসপেক্ট।
এটা বলেছে ডবল ই, এটা সিপি, আর এটা এস, এটা টি। লাস্ট লেটারটা অ্যাজ ইট ইজ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো এই যে আর আছে, এটা দেখো এটাও আর আছে অ্যাজ ইট ইজ। তাহলে এখানে ই আছে, তাহলে ইটা চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে ই যদি চেঞ্জ না হয়, কিন্তু এখানে দেখো ই দিয়ে তো স্টার্ট নেই, তাহলে এরকম নয়, অন্য কিছু তাহলে আমাদের ভাবতে হবে, অন্য কিছু অ্যান্সার নিয়ে দেখতে হবে যে এটার কী লজিকে চলতে পারে। তো একবার প্লেস ভ্যালু বাতিয়ে নাও, সুবিধা হবে। এখানে যে মিক্স করেছে সেরকমটাও নাও হতে পারে সিপি, কিন্তু এখানে সব ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। দেখো আর 18, আমি একবার পাতিয়ে দিই তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের। E5 S19 P16 E5 C3 T20। এখান থেকে দেখো E5 E5 C3 P16 R18 S19, এটা T20। ঠিক আছে, একটা প্যাটার্ন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সে প্যাটার্নটা হলো 3 থেকে ছোট সব থেকে, তারপর 16 18 19 20, মানে ডিকশনারি ওয়াইজ পরপর হয়েছে, কিন্তু এই যে ই আছে এগুলোকে আগে দিয়েছে কেন? কারণ এখানে ভাওয়েল লেটারগুলো আগে দিয়েছে, তারপর কনসোনেন্টগুলো সিকোয়েন্সে সাজিয়েছে। তাহলে এখানে দেখো এ ই আই ও, মানে ও ইউ এ ই এগুলো আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে ভাওয়েলের অ্যাকর্ডিং ফার্স্টে কী হয়? এ ই আই ও ইউ, তাহলে এর আগে হবে। তাহলে এটার অ্যাকর্ডিং এ ফার্স্টে আসবে, তাহলে এ দিয়ে এটা স্টার্ট হচ্ছে না, এটা হচ্ছে না। দেখো এ ই ও, এ ই ও পরপর, আর এদের মধ্যে থেকে সব থেকে বড়কে R18 C3 U21। আচ্ছা ইউ তো গেছে, ওটা ফাউলের গেছে। তাহলে এখানে ইউ আর সব থেকে বড়, তাহলে আর সব থেকে বড় এখানে দেখো এটা C3 G7 R18, এটা C3 R18 G7, এটা হবে না, এটা সিকোয়েন্স মেনটেন করছে না, তাহলে এটা মেনটেন করছে। অপশন বি রাইট আনসার হবে, কোশ্চেনটা ভালো কোশ্চেন। নেক্সট 28, সলভ করো, টাইম দিচ্ছি কিছু সেকেন্ড। এটাই কি আছে দেখো, CHA প্রত্যেকের মধ্যেই আছে, CHA 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 প্রত্যেকের মধ্যেই আছে। দেখো আই, এটা 9, এটায় I9, এটায় R18, এটায় R18, এটাতেও R18। তো এটার অ্যাকর্ডিং দেখে মনে হচ্ছে আই, এই আই দিয়ে স্টার্ট হবে, আই আগে, মানে 1 আর 2 এর মধ্যে কেউ হবে। তাহলে এটা R18, এটা N14, তাহলে N14 এটা ছোটো, তাহলে এটা আগে আসবে, 2 আগে হবে, তারপরে 1। তাহলে 2 এর পরে 1, 1 2 হবে না, 2 এর পরে 4ও হবে না, 2 এর পরে 3ও হবে না, 2 এর পরে 1, এটাকে মার্ক করো। ক্লিয়ার? কারণ CAH, এটা দেখো CHAI, CHAI দেখো, আর কোথায় আছে? CHAI না, আর এই দুজনের মধ্যেই আগের পরে হবে। নেক্সট 29, 29 এখানে দেখো কি বলছে, তীক্ষ্ণ বলতে পারে শার্প, যেটা অপোজিট আছে। তো নিষ্প্রভ যেটা, তার মানে সেটা হয়ে যাবে উজ্জ্বল। অপশান ডি। দাঁড়াও 1 সেকেন্ড, মার্ক করে দিই ঠিক করে। ওকে, নেক্সট। দেখো এটা কি বলছে, বলেছে 6জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, পি ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তো 6জন যদি থাকে এখানে, দেখো 1জন 2জন 3জন 4জন 5জন 6জন এইভাবে বসলো। এবার বলেছে একটি বৃত্তাকার টেবিলে আছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে। পি ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ইউ আছে ইউ এর ডান দিক, ডান দিক মানে এই সাইড, এই উপরের দিকে।
উপরের দিকে, ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2, এটা পি হবে। আর বলছে আর কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, আর হচ্ছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, থার্ড প্লেসে, তাই এটা লিখলাম। আর এস এবং আর উভয় পি এর নিকট ব্যক্তি। পি এর নিকটবর্তী মানে এটা এস আর আর হতে পারে। আর এখানে যদি আর হয় তাহলে কিউ এর এখানে থার্ড প্লেসে ডান দিকে 1 2 3, এখানে আর হয়ে যাচ্ছে, তাহলে ফাঁকা জায়গা কি হবে? তাহলে এখানে আর একটা জিনিস বলেছে, কিউ এবং পি এর মধ্যে কে বসেছে, কিউ আর পি এর মধ্যে দেখো এস বসেছে, ব্যাস এটুকু। এটা তুমি বসাতে পারতে, এখানে টি বসতো অ্যাকচুয়ালি, তাহলে কিউ আর পি এর মাঝখানে এস বসছে, তাহলে এস আনসার হয়ে যাবে অপশন সি। ওকে, তাহলে এই সেটের কোশ্চেনটা আমাদের কমপ্লিট হলো। ওকে, চলো চলো শুরু করা যাক আমাদের 31 নম্বরের কোয়েশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বর্তমান বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে, সেটা কত? 80 বছর। ভালো কথা। এবার এখানে বলা হচ্ছে যে 4 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 2:1, তাহলে এই যে অনুপাতটাকে তো আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ ইন দ্য সেন্স তুমি এটাকে খুব বেশি হলে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন মেথডে তুমি জাস্ট চেঞ্জ করতে পারো, কিন্তু এটাকে তো আর সমষ্টির মতন তুমি চেঞ্জেস করতে পারবে না। তুমি কি করতে পারো, যেহেতু আমাদের রেশিওটা 4 বছর পূর্বে দেওয়া রয়েছে আর আমাদের সমষ্টিটা বর্তমানে রয়েছে, তাহলে বর্তমান থেকে মানে বর্তমানে আছে কত? 80 বছর। কিন্তু যদি আমি 4 বছর আগে যাই, তাহলে আমার সমষ্টি কত হবে? দুজন রয়েছে, পিতা এবং পুত্র, তাহলে দুজনের ক্ষেত্রে যেহেতু আগে আমি যাব, তাহলে 2 × 4, মানে দুইজনের ক্ষেত্রে 4 4 করে কমে যাবে, তাহলে সেটা কত এসে দাঁড়াচ্ছে? 80 - 8, দ্যাট ইজ ইকুয়াল টু 72। একদম বেসিক জায়গা, ঠিক আছে। এইবার আমার কিন্তু রেশিওটা দেখো 2:1 এর সঙ্গে আমি এটার সঙ্গে ট্যালি করতে পারবো। 2:1 মানে কত? 2:1 মানে টোটালটা আসছে তোমার 3 ইউনিট, ঠিক। আর এই 3 ইউনিট মানেটাই হচ্ছে তোমার এখানকার যেটা 72 বেরোলো। এবার পিতার বর্তমান বয়স হচ্ছে, তাহলে পিতাটাকে আগে বের করি, সেটা কত আছে? 2। তাহলে 2 মানে কত হচ্ছে? এখানে 3 × 4 = 72, তাহলে 2 × 4 = 48। 48 দেখেই আবার অ্যান্সার করে দিও না, এই 48টা হবে ডেফিনেটলি তোমার অ্যাকচুয়ালি রেশিও হিসেবে, আর রেশিওটা তোমার অ্যাকচুয়ালি 4 বছর পূর্বের হিসেব আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এই 48 বছর যেটা, সেটা 4 বছর আগেকার বয়স পিতার। এখানে আমি ফার্দার লিখে রাখলাম, ফার্দার ইজ ইকুয়াল টু 2। এইবার যেহেতু আমাকে বর্তমানে যেতে হবে, তাহলে বর্তমানে বা প্রেজেন্ট টাইমে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 48 এর সঙ্গে আর 4 অ্যাড করে দেব এবং আলটিমেট অ্যান্সার করব 52 বছর। কত বছর? 52 বছর। অ্যান্সার হবে অপশন সি। ভুল করে এখানে 48 বছর অ্যান্সার করতে যেও না, আবার অ্যান্সার হবে কত? 52 বছর। বেসিক কোয়েশ্চেন্স, কিন্তু একদম সঠিক মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, এই কোয়েশ্চেন্স গুলো আমরা খুব মিনিমাম টাইমিং এর মধ্যে করে নিতে পারবো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, একটা শতাংশের কোয়েশ্চেনে বা মানে শতাংশ এবং ভগ্নাংশ দুটোই তোমার ইনভলভ রয়েছে এখানে। তো ভালো করে দেখতে হবে, 1 মিনিট 48 সেকেন্ড তোমার 1 ঘন্টা কত সেকেন্ড? 1 ঘন্টা কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে লেখো 1 মিনিট 48 সেকেন্ডকে আমি এইভাবে লিখতে পারি 48/60। ক্লিয়ার? এবার এটা মানেটা কত একটু দেখে নিই। 12 দিয়ে 4, 12 দিয়ে 5, তাহলে 1.4 হচ্ছে, তাহলে 5 একে 5 আর 4 এর 5 হয়ে গেল। ভেরি গুড। এটা কি বাই দ্য ওয়ে? এটা হচ্ছে মিনিট, কারণ আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি, 48 সেকেন্ডকে সেকেন্ড বাই 60 করে দিয়েছি, মিনিট করে দিয়েছি। এবার 1 ঘন্টা বলেছে, আচ্ছা 1 ঘন্টা আমি এখানে লিখে রাখছি, নাহলে আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। 1 মিনিট 48 সেকেন্ড ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার 9 এর 5 মিনিট, আর ওইদিকে 1 ঘন্টা মানে হয়ে গেল তোমার অ্যাকচুয়ালি 60 মিনিট। যেহেতু মিনিট আর মিনিট আমাকে সেম রাখতে হবে, নাহলে তো আবার কিছুই পারবো না। এইবার আমার যদি পার্সেন্টেজটা বের করতে হয়, তাহলে 9 এর 5 বের করবো কার উপরে? 60 এর উপরে। পার্সেন্টেজ 100 এর উপরে হয়ে থাকে, ক্যালকুলেশনস করতে হবে সুন্দর করে। তাহলে কত হবে? 9 এর 5 আর এখানে বাই 60 আছে, মানে কত হলো? নিচে চলে গেল 60 ইন্টু 100 হয়ে গেল। 20 দিয়ে 3, 20 দিয়ে 5, 3 দিয়ে 3, 5 দিয়ে 5, তাহলে সব কেটে গেল। আলটিমেটলি কত পড়ে থাকলো? 3%। 3%। অ্যান্সার করে দেবো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করবো কত বন্ধুরা? অ্যান্সার করবো অপশন বি, 3%। এটাকে তোমরা ইচ্ছে করলে যদি 9 এর 5 মিনিটে কনভার্ট না করতে পারো, যদি মনে হয় অসুবিধা হচ্ছে, তুমি কি করতে পারো? সেকেন্ডে কনভার্ট করে নাও।
সেকেন্ড মানে কিরকম, 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে 60 আর ওদিকে 48 কত হচ্ছে বন্ধুগণ 108 সেকেন্ড। আর 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 1 ঘন্টা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 60 × 60 দ্যাট ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। ব্যাস এটাকে পার্সেন্টেজে ফেলতে গেলে কি করবো, 108 বাই তোমার এই 3600 ইন্টু 100, শূন্যগুলো কেটে গেল, 36 দিয়ে কাটো 3, তাহলে কত হলো 3%, একবারে হয়ে গেল। কিন্তু তোমার মনে হতে পারে এটা সহজ, কিন্তু একটু যদি ডেটাগুলো যদি একটু জটিল জটিল দিয়ে দেয় তখন কিন্তু সুবিধা কিন্তু তোমার এই ফ্র্যাকশন অনুযায়ী। ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে হবে সেটা তুমি করতে পারো। চলে আসি 33 নম্বর কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত। আচ্ছা, মধ্য সমানুপাতি মানেটা কি বন্ধুগণ, মধ্য সমানুপাতি মানে হচ্ছে মধ্য সমানুপাতি মানে হচ্ছে A/B proportionate to B/C। তাহলে A/B ইজ ইকুয়াল টু হয়ে যায় B/C, এখানে বিটা হচ্ছে বেসিক্যালি মধ্য সমানুপাতি এবং B ইজ ইকুয়াল টু কি হবে স্কয়ার রুট অফ AC বা B ইজ ইকুয়াল টু রুট ওভার AC। তাহলে তাই যদি বের করতে হয় মধ্য সমানুপাতিকে আমি এখানে x ধরে নিচ্ছি, তাহলে x ইজ ইকুয়াল টু আমি কি করব, জাস্ট কি করব, প্রথম যে দুটো মানে যে দুটোর মধ্য সমানুপাতি বের করতে হবে তার কি করব গুণ করে স্কয়ার রুট করে দেবো। তাহলে কত হবে 1/4 গুণিত 1/36, সুন্দর করে হয়ে গেল। দেখো 1/4 কে দুটো বার করলে হয় হাফ, আর 1/36 কে দুটো বার করলে হয় 6, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল 1/12। খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার কিন্তু করে নিতে পারছি। অ্যান্সার করব কত, অপশন ডি 1/12 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেন্টিমিটার, এই বছর তার উচ্চতা 148 সেন্টিমিটার হলো, তার উচ্চতা শতকরা পরিবর্তন কত হবে। কিভাবে করবে, গত বছর রজনীর উচ্চতা যদি তোমার 144 সেন্টিমিটার হয় আর তার উচ্চতা যদি 148 সেন্টিমিটার পরের বছর হয়, তাহলে তার শতকরা পরিবর্তন কত হচ্ছে, পরিবর্তনটাই কত হচ্ছে 148 মাইনাস 144 দ্যাট ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার কতর উপরে চেঞ্জেস আসলো, 144 এর উপরে, তাহলে এটাকে পার্সেন্টেজে ফেলে দাও এবং আমরা দেখতে পাচ্ছি যে 4 × 1 = 4, ওদিকে 4 × 3 = 12, 2 আর 4 = 2 আর 4 4 × 6 = 24, 36। এখানে তুমি আর ইচ্ছে করলে কাটতে পারো, না হলে তুমি 1 এ 36 তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, 4 দিয়ে কেটে দাও, 4 × 9 = 36, 4 দিয়ে 25, তাহলে অ্যাকচুয়ালি এসে গেল তোমার 25/9% এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 9 2 এ 18, 7/9, 2 পূর্ণ 7 এর 9। এখানে একটু ডেফিনেটলি অপশনসে ভুল আছে, আমি তবু আরেকবার চেক করে নিচ্ছি। গত বছর রজনীর উচ্চতা ছিল 144, এই বছর তার উচ্চতা হয়েছে 148, উচ্চতা শতকরা পরিবর্তন কত, শতকরা নরমাল পরিবর্তন কত 4। এই 4 যে পরিবর্তন হলো কার উপরে হলো, অবভিয়াসলি 144 এর উপরে, ঠিক না। তাহলে 4/144 × 100 এবং 4 দিয়ে যদি কেটে দিই, 4 × 3 = 12, 2 আর 4 4 × 6 = 24, 1/36 আসছে, আর ওদিকে রয়েছে 100, তাই 4 দিয়ে কাটি 9, 4 দিয়ে কাটি 25, 25/9 হয়ে গেল, 2 পূর্ণ 7 এর 9। এখানে একটু অপশনসে ভুল আছে আমার দৃঢ় বিশ্বাস, তাহলে এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে 2 পূর্ণ 7 এর 9%, 2 পূর্ণ 7 এর 9%। এখানে অপশনস গুলো অ্যাকচুয়ালি একটু ভুল আছে। ঠিক আছে, আশা রাখবো তোমরা এই জিনিসটাকে একটু ওভারলুক করবে এবং আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। 180 টাকায় একটি জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো, কত টাকায় ওই জিনিস বিক্রয় করলে 10% লাভ হবে। কিভাবে করে বন্ধুগণ, তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে 10% যখন ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের ফান্ডটা কি, যে যদি আমি কস্ট প্রাইসটাকে 100 ধরি, 10% ক্ষতি হয়ে গেল মানে কত, 10 টাকা নেমে গেল, তাহলে হয়ে গেল তোমার 90, আর এই 90 মানে এখানকার হিসাবে হয়ে গেল 180। তোমার চেয়েছে 10% লাভ, তাহলে 10% লাভ মানে কত, জাস্ট প্লাস করে দাও, তাহলে 10 টাকা প্লাস করলে 110 হয়ে যাচ্ছে। এই 110 মানে কত হবে, অবভিয়াসলি এখানে তুমি 2 গুণ আসছে, তাহলে এখানেও 2 গুণ করে 220 হয়ে গেল বন্ধুগণ। তাহলে 10% লাভ করতে গেলে তাকে 220 টাকায় বিক্রয় করতে হবে, 10% লাভ করতে গেলে তাকে 220 টাকায় জিনিসটি বিক্রয় করতে হবে। আশা রাখবো তোমরা এই কোশ্চেন গুলো খুব সহজেই করতে পারবে এবং আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি A/B = 3:4, B/C = 6:5, তাহলে A/C কত হবে। তো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি A/B, A/B কত আছে 3:4, ভালো। এবার B/C বলে দিয়েছে কত 6:5, তাহলে B এর নিচে 6 লিখবো আর C এর নিচে 5 লিখবো, সুন্দর করে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে 6 আর এখানে আসছে 4,
তাহলে কত হলো 4 5 20। আচ্ছা বাই দ্য ওয়ে এসি বের করতে বলেছে, তাহলে আমি এ আর সিটাই বের করবো, বি আর বের করার দরকার নাই। 3 আর 6 কত হলো 18। তাহলে 18:20 যখন হলো 2 দিয়ে কেটে দাও 9, 2 দিয়ে কেটে দাও 10 এবং আলটিমেট অ্যান্সার কত হলো 9:10। এটা কি A:C। খুব সুন্দর এবং সহজেই আমরা অ্যান্সার গুলো করতে পারবো, কারো কোনো রকম কোনো সমস্যা হবে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। x square plus y square plus 2x plus 1 is equal to 0 হলে x to the power 31 plus y to the power 35 এর ভ্যালু কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি একটু অবজার্ভ করি, এখানে 2x টা রয়েছে। 2x মানে কি 2 into x into 1। তাহলে এখানে আমরা এই ফান্ডাটা নেব x square plus 2x plus 1 plus y square, জাস্ট সাজিয়ে নিলাম। এবার একটু ভালো করে অবজার্ভ করে বন্ধুগণ, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আর এই 1 স্কোয়ারের জন্য 1, সো বেসিক্যালি ব্যাপারটা অনুযায়ী এরকম দেখতে লাগবে, আর প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা হয়ে গেল আমার কি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটা আলাদা করেই থাকলো এবং সেটার ভ্যালু কত হলো 0। ভালো করে একটু ভেবে দেখো, এখানে দুটো স্কোয়ারের যোগফল কত আসছে 0। মনে রাখবে যখনই দুটো স্কোয়ার বা তিনটে স্কোয়ারের যোগফল যদি 0 আসে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 হবে। এর মানেটা দাঁড়াচ্ছে x plus 1 is equal to 0 বা x plus 1 এর হোল স্কোয়ার is equal to 0, x plus 1 is equal to 0, x is equal to হয়ে গেল -1 আর y square is equal to 0, y is equal to 0। সুন্দর করে আমরা এটাও করে নিতে পারলাম। এবার x to the power 31, x মানে কি আছে -1 to the power 31 প্লাস y to the power y মানে কত 0 to the power 35। এই টাইপের একটা মানে খুব ক্লোজেস্ট একটা কোয়েশ্চেন আমাদের গ্রুপ সি তেই এসেছিল, ভালো করে খেয়াল করে দেখবে। যেখানে ওর ভ্যালুটা আসছিল বোধহয় না 2 আসলে মনে নেই, মানে মধ্যে কথা ওইখানেও ওই x এর পাওয়ার একটা ছিল -99 আর একটা x এর পাওয়ার ছিল বোধহয় 99, এরকম একটা কিছু ছিল অঙ্কটা, ঠিক আছে? তো একটু দেখে নিও। আর x এর পাওয়ার x এর ভ্যালু বোধহয় 1 দিয়ে রেখেছিল। তো ওই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমাদের গ্রুপ সি তে এসেছে, আমি আশা রাখছি এই টাইপের কোশ্চেন কিন্তু একটা গ্রুপ ডি তেও দেবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা নরমালি জানি কি যে 1 এর পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালু আসছে কত 1, কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু 1 নেই, এটা আছে -1। তখন আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে যে দেখো -1 টু দি পাওয়ার 1 যদি করি তাহলে ভ্যালু কত -1, কিন্তু -1 হোল স্কয়ার যদি করে দিই তার ভ্যালু আসবে -1 ইনটু -1 আর 1 1 1 আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস। সো বেসিক্যালি যখন আমার বিজোড় হচ্ছে তখন কিন্তু ভ্যালুটা আমার মাইনাসে আসছে, যখন আমার পাওয়ার জোড়ে আসছে তখন আমার মানে পাওয়ার ভ্যালুটা প্লাসে আসছে। দুটোই কিন্তু 1 আসবে, কিন্তু একটা মাইনাস একটা প্লাসে আসবে, ঠিক? তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমার পাওয়ার কিসে আছে বিজোড়ে, তাহলে ভ্যালু কত বন্ধুগণ মাইনাসে আসবে, প্লাস জিরোর পাওয়ার যাই কিছু হোক না কেন সেটা আমার ভ্যালু আসবে 0। সো আলটিমেট অ্যান্সার কত হবে -1। অপশন এ ইজ দা বুঝে গেল বন্ধুগণ। এইভাবেই কিন্তু দেখো এই কোশ্চেন গুলো তোমার দেখে লাগছে অনেক বড়, কিন্তু আলটিমেটলি এই কোশ্চেন গুলো যদি তুমি দেখেই বুঝতে পারো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা হচ্ছে মানে x প্লাস 1 এর হোল স্কয়ার আর এটা রয়েছে y স্কয়ার, তাহলে ইজিলি তোমরা এই কোশ্চেন গুলো কিন্তু করে নিতে পারবে। চলে আসি বন্ধুগণ নেক্সট কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যার 1 এর 5 অংশ 10 এর 5 গুণ হবে। আচ্ছা এখানে কোন সংখ্যা নয়, কোন সংখ্যার 1 এর 5 অংশ 10 এর 5 গুণ। প্রথম কথাই হচ্ছে 10 এর 5 গুণ মানেটা কি বন্ধুগণ 10 into 5 that is equal to 50। কোন সংখ্যা মানে আমি ধরে নাও x এর 1 এর 5 অংশ এটা is equal to কত হলো 50। তাই যদি হয় তাহলে x এর ভ্যালু কত হবে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 250। 5 দিয়ে কত হবে 250। সুন্দর করে আমরা অ্যানসার করে দেব, অপশন সি ইজ দা রাইট অ্যানসার। অ্যানসার কি হবে বন্ধুগণ অপশন সি ইজ দা রাইট অ্যানসার। চলে আসি নেক্সট কোশ্চেনে। 18/6 কে শতাংশে পরিণত করো। এই কোশ্চেনটা অনেকে কিন্তু ভুল করে আসবে কারণ এটা ট্রিকি কোশ্চেন। নরমালি আমরা দেখতেই পাচ্ছি যে 18/6 কে যদি আমি কাটি তাহলে সেটা ভ্যালু কত আছে 3। 3 কে শতাংশে পরিণত করব, তাহলে 3 কে শতাংশ মানে কি যে 100% দিয়ে গুণ করব এবং আলটিমেট অ্যানসার আসবে 300%। এখানে কিন্তু 18/6 কে অনেকে কি করবে 3 বলে আর 3% করে দেবে এবং আলটিমেটলি ভুলটা হবে। 18/6 নরমালি ভ্যালু কত 3, তাকে শতাংশ মানে কি 100% দিয়ে গুণ করতে হবে এবং ভ্যালু আসবে আমার 300%। চলে আসি নেক্সট কোশ্চেন বন্ধুগণ। আমরা দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করো। দেখো এখানেও আমরা একটা সুন্দর কোশ্চেন দেখতে পাচ্ছি,
আমরা দেখতে পাচ্ছি যে এগুলো গুণের আকারে রয়েছে। এইবার যদি আমি এটাকে খেয়াল করি এক্স টু দি পাওয়ার, যেহেতু আমার উপরের গুলো কি হচ্ছে গুণ হচ্ছে, তাহলে -5 হলো, আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় প্লাস হয়ে যায়, তাই হলো। আর নিচের ক্ষেত্রে কি হবে এক্স টু দি পাওয়ার -3, আবার এখানেও +3 হয়ে গেল, অসুবিধা তো নেই। এবার একটু ভালো করে অবজার্ভ করে দেখতে পাচ্ছ যে -5 আর +5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে 0 হবে। ভেরি গুড। আর আর এখানে কত আসবে, এখানেও দেখো সুন্দর করে -+3 কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল। সো ভ্যালু কত হলো, উপরেও 1 নিচেও 1, তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে, মানে পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত আসে 1, তাহলে 1/1 and that is equal to অপশন সি কারেক্ট আনসার। কত আসছে অপশন সি, 1 is the right answer. নেক্সট তো আর নেই, কারণ আমাদের এটাই ছিল শেষ কোশ্চেন, মানে আমরা টোটাল 40 খানা, দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি ফুল মক টেস্ট আমরা সম্পূর্ণ 40টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। আমরা আশা রাখবো তোমরা এই কোশ্চেন্স গুলো ভালো করে অবজার্ভ করবে, কোন কোন টাইপের কোশ্চেন আছে সেগুলো একটু ভালো করে দেখে নিও। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটাকে তো লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং সাইড বাই সাইড অবশ্যই আমাদের সিআরপি একাডেমি টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু জয়েন করে নেবে। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরো একটা মক টেস্টে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।